একটি জাতীয় নির্বাচন মানে দেশ পরিচালনার জন্য নাগরিকের প্রার্থী বাছাই করে নেবার ক্ষমতা, অধিকার বা ইচ্ছা। অনেকেই এই ভার নিতে প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্য থেকে বিজয়ী হন একজন কিংবা সামগ্রিকভাবে এগিয়ে থাকে একটি রাজনৈতিক দল। ভালো নির্বাচনের জন্য একাধিক শর্ত বা বৈশিষ্ট্যের কথা বলেন নির্বাচন বিশ্লেষকরা। তবে এ নিয়ে সবাই একমত যে ভালো নির্বাচনের অন্যতম পূর্বশর্ত সমতল ক্রীড়াভূমি। কিন্তু প্রতিটি ভোটের আগে আলোচিত এই সমতল ভূমি বা লেভেল প্লেইং ফিল্ড কি? আজকের ভোটে ট্রেনে নিয়ে আমাদের বিস্তর আলোচনা। বরাবর মতো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আজকের পর্বে থাকবে তৃণমূল মানুষের কথা, বিশেষজ্ঞ মতামত এবং রাজনীতিকদের বিতর্ক। জমজমাট এই আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। লেভেল প্লেইং ফিল্ড মানে সবার জন্য সমান সুযোগ, যেটি একটি প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচনের নিরপেক্ষতার অন্যতম সূচক। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রতি নির্বাচনের আগে এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম এই শর্ত এই লেভেল প্লেইং ফিল্ড আসলে কি, এটা জানতেই আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির সঙ্গে। যা যা সুযোগ সুবিধা আইন অনুযায়ী পাবে সবাইকে সমানভাবে তাকে ফ্যাসিলিটেট করা। যদি মনে করেন প্রশাসন বা কেউ কারো প্রচারণা করছে, খুব বাধা দিচ্ছে, বিপক্ষ সেখানে অনেক অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু আবার অন্য আরেকজন দিচ্ছে তারটাও বাধা দিচ্ছে, সেখানে অ্যাক্টিভ হচ্ছে না। মূল কথাটা সম আচরণ। আপনি প্রশাসনের কথা উল্লেখ করলেন, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নির্বাচন কমিশন, মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা আসলে তো মানে এরাও একটা উপাদান। সবাই যে সমস্ত স্টেক হোল্ডাররা সাথে, এখানে শুধু তারাও না, পর্যবেক্ষণ যারা করে তারাও সমানভাবে পর্যবেক্ষণ করছে। যে রিপোর্টিং যারা করে একতরফা রিপোর্টিং করছে, এক পক্ষের খালি তার খারাপ, বিপক্ষ রিপোর্টিং করে যাচ্ছে, আর পক্ষ সেই সব অন্যায় করছে অথচ ওভারলুক করে যাচ্ছে, সেটা নিয়ে কোনো লেখালেখি করছে না। সব ক্ষেত্রে এই ধরনের মানে আমরা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার কথা বলি, মানে এই দায়িত্বটা কি গভর্নমেন্টের নাকি নির্বাচন কমিশনের? আমি তো সব তরফ থেকে। এটা যেমন সাংবাদিকদের আমি বললাম, আইন শৃঙ্খলা বাহিনীটা বললাম, তারপরে প্রশাসনও করবে, ইলেকশন কমিশনও করবে, সবাই এটা করলে লেভেল প্লেইং ফিল্ডটাকে এনশিওর করা যায়। লেভেল প্লেইং ফিল্ড যেহেতু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, দর্শক এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে জাতীয় নির্বাচনের ইতিহাস। নির্বাচনে সমান প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে এখানে নির্বাচন বর্জনেরও ইতিহাস রয়েছে। আমরা এখন যে স্লাইডটি দেখব, প্রথম জাতীয় সংসদ নির্বাচনের একটি স্লাইড দেখব। এটি 1973 সালে অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামী লীগ 293 ভোট পায়। এখানে কোনো বিরোধী দল ছিল না, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1979 সালে। এখানে বিএনপি 207টি আসন পেয়েছিল, আওয়ামী লীগ মালিক অংশ পেয়েছিল 39টি আসন, এবং এটি সামরিক সরকারের অধীনে এই নির্বাচনটি হয়েছিল। এর পরের যে স্লাইডে আমরা দেখব যে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। এখানে দেখছি যে 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটি সামরিক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটি বর্জন করেছিল বিএনপি, যেখানে জাতীয় পার্টি 153, আওয়ামী লীগ পেয়েছিল 76টি আসন। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একইভাবে সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জাতীয় পার্টি 252টি সিট পেয়েছিল এবং নির্বাচন বর্জন করেছিল একই সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ সহ অধিকাংশ দল। এরপরের যে স্লাইডটি আমরা দেখব যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন এবং ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের একটি পরিসংখ্যান। 1991 সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, এবং এটি প্রথমবারের মতো নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সেখানে পায় 140 ভোট এবং 40টি আসন, এবং আওয়ামী লীগ 88টি আসন পেয়েছিল ওই নির্বাচনে। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে। বিএনপি যেখানে 278টি আসন পায়, বিরোধী দল ছিল না। এই নির্বাচনটি আবার দলীয় সরকারের অধীনে হয়েছিল। এখানে নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী। পরের স্লাইডে আমরা দেখছি সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ সেখানে পেয়েছিল 146টি আসন, বিএনপি 116টি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। 2001-এ হয়, বিএনপি 193 আসন এবং আওয়ামী লীগ 62টি আসন। পরে আমরা দেখব যে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 সালে। আওয়ামী লীগ সেখানে 230টি আসন পেয়েছিল, বিএনপি 30টি, এবং এই নির্বাচনটিও হয়েছিল সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে এই ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ককে বাতিল করে। 2014 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, আওয়ামী লীগ 234টি
আসন পায় জাতীয় পার্টি 12টি, এবং দলীয় সরকারের অধীনে ওই নির্বাচনে যেটি বলা হয় যে নির্বাচনের আগে 150 আসন বেশি 150টির বেশি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং নির্বাচন বর্জন করেছিল, বিতর্কিত এই নির্বাচনটি বর্জন করেছিল বিএনপি এবং জামাত। এর পরের দুইটি নির্বাচনও বাংলাদেশের ইতিহাসে ব্যাপকভাবে বিতর্কিত। আমরা দেখছি যে একাদশ জাতীয় সংসদ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 258টি আসন, জাতীয় পার্টি 22টি, দলীয় সরকারের অধীনেও ওই নির্বাচনটি হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদটিও একই রকম, আওয়ামী লীগ 224, জাতীয় পার্টি 11 এবং দলীয় সরকারের অধীনেই ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এসব পরিসংখ্যান থেকে যেসব পর্যবেক্ষণ পাওয়া যায়, এবার একটু সেদিকে চোখ বোলাবো। আমরা দেখছি যে অন্তত 4 বার নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে এই যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবং এই 4 বারের মধ্যে 2 বার দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেটি হলো একবার বিএনপির আমলে এবং আরেকবার আওয়ামী লীগের আমলে বর্জন করেছে, এবং 2 বার সামরিক সরকারের আমলে, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এবং আরেকটি এরশাদ সরকারের আমলে। এবং আরেকটি দিক যেটি দেখছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিরোধী দল জয়ী হয়নি, অর্থাৎ দলীয় যে সরকার নির্বাচন অনুষ্ঠান করেছে তারাই জয়ী হয়েছে এবং একটা বড়সড় বিজয় তাদের দেখা গেছে। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে আবার সরকার দল জয়ী হয়নি। এই পরিসংখ্যানগুলো আমরা দেখছি। আজকের এই ভোটের ট্রেনের আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, আপনাকে দিয়ে শুরু করি, যেটি হলো যে আজকের এই ভোটের ট্রেনে যখন আমরা আলোচনা করছি লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে, তখন এই লেভেল প্লেয়িং ফিল্ড মানে আপনি কিংবা আপনার দল খেলাফত মজলিস তারা এর মানে কি বোঝে বা কি বলতে চায়? আপনাদের কাছে লেভেল প্লেয়িং ফিল্ডটা কেমন? এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় যখন আরেকটা নির্বাচন কাছাকাছি, দিন ঘোষণা হয়ে গেছে অনেকটাই, তখন আলাদা কোনো অর্থ আছে কিনা? হ্যাঁ, আলাদা অর্থ পরে। প্রথমত এই কথার মধ্যেই কিন্তু অনেক কিছু আছে, এই টার্মটার মধ্যেই। আমরা যখনই একটা লেভেলিংয়ের কথা বলি, আপনি যদি একটা ফসলের জমিও লেভেলিংয়ের কথা বলেন, সেখানে লেভেলিং মানে কিন্তু শুধু সমান করে দেয়া না। ওখানে যদি কোনো আগাছা থাকে সে আগাছা পরিষ্কার করতে হবে, সেখানে যদি পাথর থাকে, নুড়ি থাকে, যারা খেলবে তারা যাতে এখানে নিরাপত্তা লাভ করতে পারে, তাদের যাতে সমস্যা না হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। তো এখানে আমরা ঠিক একই কথাই বলতে চাই। এই লেভেল প্লেয়িং ফিল্ড বর্তমানে আসলে বিরাজমান আছে, এটা বলার কোনো সুযোগ নেই। যে কোনো অর্থে আমরা বলি, বিশেষত এই অভিযোগটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে। যারা ফ্যাসিবাদের সময়ে আপনার প্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, সব জায়গায় যে সেট আপ ছিল, হয়তো দেখা গেছে XYZ এই জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, কিছু লোক হয়তো পালিয়ে গেছেন, কিন্তু বাকি সেট আপগুলো অনেক বেশি তাৎপর্যপূর্ণভাবে চেঞ্জ হয়নি। আরেকটা জিনিস হচ্ছে যে সিকিউরিটির যে ইস্যুটা, আমরা তো দেখছি যে ঢাকায় একটি দলের একটা শীর্ষ নেতা সরাসরি আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এটা একটা বড় একটা সমস্যা। এবং এই সিকিউরিটি ইস্যু যদি একবারে রুট লেভেলে যদি এটা বড় আকারে চলে আসে, তখন কিন্তু আপনার লেভেল প্লেয়িং ফিল্ডের বড় জায়গাটা মার খাবে। দ্বিতীয় হচ্ছে আপনার সরকারের দিক থেকে যে আশ্বস্ত করা, এটা মৌখিকভাবে আশ্বস্ত করার পাশাপাশি যে কর্মপরিকল্পনা, কাজের যে অবস্থা, সেটা যদি আমরা দেখতে যাই, তা আমরা দেখি যে সরকার সংস্কারের জন্য প্রায় 30টার উপরে দলের সাথে সংলাপ করছেন, কিন্তু যখনই কোনো ক্রাইসিস দেখা যাচ্ছে, সরকার হয়তো একটা সিঙ্গেল দল, 2টা দল, 3টা দলের সাথে কথা বলছেন, আবার কখনো কখনো 4-5টা দলের সাথে কথা বলছেন, বাকিদেরকে আবার গণভাবে ডেকে 2 মিনিট কথা বলে বিদায় করছেন। এতে করে সরকার কিন্তু নিজে একটা পারসেপশন তৈরি করে দিচ্ছেন জনগণের কাছে যে কারা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং আগামীতে কারা ফ্যাক্টর। আপনি যদি অনেস্টলি যদি এখানে লেভেল প্লেয়িং ফিল্ড করেন, আপনি পিছনের রেকর্ড দেখে, আপনি পিছনের রেকর্ড কোনটা দেখবেন? বিগত 15 বছরের রেকর্ড দেখবেন নাকি বিগত 50 বছরের রেকর্ড দেখবেন? সেটা দেখে আপনি ঠিক করবেন যে কাদেরকে আপনি অগ্রাধিকার দিবেন, কাদেরকে দিবেন না।
তো এই জায়গাতে যে পারসেপশনটা তৈরি হচ্ছে এটা আপত্তিজনক আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে যে স্বাভাবিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ডে যে যদি আমরা আপনাদের নিউজ মিডিয়ার কথা বলি, এই জায়গাটাও আমরা একটা সাক্ষাৎকারও শুনছিলাম, আসলে প্রত্যেকটা সেক্টর কিন্তু এখানে অবশ্যই এই জায়গা থেকে তারা দায়বদ্ধ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে। সরকারের পাশাপাশি নির্বাচন কমিশন আসলে কি পরিকল্পনা করছেন, তারা এটাকে কিভাবে তারা করতে চান, এই বিষয়ে সুস্পষ্ট কোনো আমরা মোস্তাফিজুর ভাই, মানে তার মানে আপনার কথা যদি আমি বুঝতে পারি, মানে আপনি কি এটা বলতে চান যে লেভেল প্লেইং ফিল্ড আছে এটা বলা যায় না, নাকি লেভেল প্লেইং ফিল্ড নেই, মানে আমরা কোনটা বুঝবো? না, আমি বলছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই। হ্যাঁ, জি, আপনার কাছে আবার আসবো মোস্তাফিজুর, আপনি থাকুন। আমরা একটু বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে আজকের ভোটের ট্রেনে স্বাগত। আমরা একই প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই, যেহেতু নির্বাচন নিয়ে সবাই কথা বলছে, আমরা ভোটের ট্রেনেও নির্বাচন নিয়ে কথা বলি, নির্বাচন আসলেই এই লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই এটা নিয়ে একটা কথাবার্তা চলে। আপনার দল বা আপনি কি মনে করেন এই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আপনার দলের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, লেভেল প্লেইং ফিল্ডটা শুধু নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেই প্রযোজ্য না। লেভেল প্লেইং ফিল্ড সব জায়গায়, যেমন প্রশাসনের সাথে রাজনৈতিক দলগুলোর, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর, সাংবাদিকদের সাথে রাজনৈতিক দলগুলোর, প্রত্যেকটা সেক্টরে এরকম লেভেল প্লেইং ফিল্ডের দরকার। সেইখানে আমরা মনে করছি যে এখনও লেভেল প্লেইং ফিল্ডটা হয় নাই, এই কারণে যে রাজনীতিবিদরা এখনও ওইভাবে মাঠে নামে নাই এই ভোটের জন্য। অনেকেই অনেক রকম শর্ত আরোপ করছে, কিন্তু দেশে যে ঘটনাগুলো ঘটছে, যেটা আমার আরেকজন সহ আলোচক বললেন, যে যারা মার খাচ্ছে, লাইক আপনার নুরু মার খেলো, মারটা খেলো কেন, মার খেলো কিসের জন্য, কতটুকু মারা প্রয়োজন ছিল, এটা কিন্তু একটা ব্যাপার। আমরা কিন্তু এখানে দেখলাম যে অনেক বড় একটা ডিজাস্টার ঘটে গেল। ঠিক আপনি যদি খেয়াল করেন, গত একদিন আগে রাজবাড়িতে যে ঘটনাটা ঘটলো, আপনার একটা লাশকে তুলে পিটানো হলো এবং পুড়িয়ে ফেলা হলো, এবং এই লাশটাকে যারা তুলেছে তারা কিন্তু তার আগে বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল প্রশাসনকে। প্রশাসন কিন্তু সেই আলটিমেটামে কান তুলে নেয়, প্রশাসন কিন্তু এদের সাথে বসে নাই, প্রশাসন কিন্তু ওইখানে 144 ধারা জারি করে নাই। প্রশাসন চাইলে পারত, প্রশাসন তাকিয়ে তাকিয়ে তামসা দেখা ছাড়া আর কিছুই করে নাই। তাতে কি হলো, সে যে ধর্মাবলম্বী হোক, সে যত পাপিষ্টই হোক, যত খারাপ হোক, একটা লাশকে তো পুড়িয়ে ফেলার কোনো অধিকার নাই। এটা কি সাইন দিচ্ছে? এটা একটা দেশে, যে দেশে 3-4 মাস 5 মাস পরে নির্বাচন, সে দেশে একটা লাশকে, যেটা অতীতে কখনোই হয় না এরকম ঘটনা, সেই লাশ তুলে তাকে পুড়িয়ে ফেলা হলো জনসমক্ষে। তো এইখানে মানুষের মধ্যে ভীত সঞ্চার হলো। মানুষ ভয়ের রাজনীতির সঙ্গে কিন্তু লেভেল প্লেইংয়ের রাজনীতি চলে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। মানুষের যখন আপনার নিরাপত্তার সিকিউরিটি থাকে, সিওরিটি থাকে, তখন মানুষ কিন্তু ভোট দিতে যায়। মানুষ যদি নিজে মনে করে যে আমি নিরাপদ না, মানুষ যদি মনে করে যে একটা জীবন্ত মানুষ নিরাপদ না, ঠিক আছে, একটা মৃত মানুষও নিরাপদ না, মৃত লাশও নিরাপদ না, তাহলে সেই দেশে এটা কি ভোট হওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে, না ভোট না হওয়ার জন্য কাজগুলো হচ্ছে? এটা আমার খুব জানতে ইচ্ছা করছে আপনাদের মাধ্যমে। এইরকম সমস্ত বাংলাদেশে প্রতিদিন আপনার 3 জন 4 জন 5 জন মবের শিকার হচ্ছে। সমস্ত বাংলাদেশে মবটা এখন যে কেউ যে কোনোভাবে করতে পারে, এটার কোনো শাসন নাই, এটার কোনো আইনের অনুশাসন নাই, এটা কোনো শাস্তির আওতায় আসছে না। আপনি দেখেন রাজবাড়ির ঘটনাটা এখন পর্যন্ত আমরা কিন্তু দেখি নাই, ভিডিও দেখেছি, কিন্তু কে কে অ্যারেস্ট হয়েছে সেটা দেখিনি। তো এই যে এই জিনিসগুলো, আপনার এই জিনিসগুলোর অর্থটা কি বোঝায় নির্বাচনের আগে? অবশ্যই এটা লেভেল প্লেইং ফিল্ড না।
এই ফিল্ডটা হচ্ছে চরমভাবে অসম ফিল্ড। এই ফিল্ডের নাম হচ্ছে মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। তো এই যে জোর যার মুলুক তার যদি ইলেকশন পর্যন্ত কন্টিনিউ চলে, তাহলে আপনার কিন্তু মানুষ ভোট দিতে পারবে না। মানুষের কাছে, যার কাছে যে জায়গায় এই যে মারো ধরো, লাশ পুড়াও, রক কাটো, কিংবা গুলি করো, ককটেল ফুটাও, এই জিনিসগুলো তো থাকলে আপনার নির্বাচন থাকে না, তাই না? মুনিয়াপা, আমি মনে করি না। জি 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 মুনিয়াপা, মানে এইখানে কি, মানে এখানে আসলে দায়টা কার? মানে রাজনৈতিক দলগুলো তো একটা বড় সংগঠন, রাজনৈতিকভাবেও তো তাদের একটা দায় আছে। যেখানে এই খবর বেরিয়েছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে, মানে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কথাবার্তা, বিবৃতি এটে নিয়ে আছে। সেটার মধ্যে আপনার দলও আছে, জামাত আছে, বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মীরা আছে। সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। মনিয়াপা, আপনি সঙ্গে থাকুন, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর এসে আপনার উত্তর নেব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনার জন্য আজ স্টুডিওতে যুক্ত আছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। আজকের ভোটের ট্রেনে মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই প্রান্তিক মানুষের কথা। গাজীপুর থেকে এই লেভেল প্লেয়িং ফিল্ড ইস্যুতে প্রান্তিক মানুষের সাথে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় লেভেল প্লেয়িং ফিল্ড, মানে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে বইছে নির্বাচনী আমেজ। সাধারণ মানুষ এই লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে কী ভাবছেন, আজ সেটি জানার চেষ্টা করব। গত কয়েকটি নির্বাচন পুলিশ বাহিনী, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। আমরা চাই যে যাতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সমতল থাকে, কারো পক্ষ যাতে না নেয়। আমরা সুষ্ঠু পরিবেশ চাই, দেশের জন্য সবাই নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে আর সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, এই আশা আমরা চাই। লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা এখন পর্যন্ত দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালো আছে। সকল দলের পোস্টার দেখতেছি, আমরা সবাই পরিচালনা করতেছে। এই পরিবেশটা যাতে ভালো থাকে। পুলিশ প্রশাসন, ডিসি, এসপি নির্বাচনের কারচুপি করতে, জাল ভোট দিতে, রাতের ভোট করতে সহযোগিতা করেছে। এবার আমরা তা দেখতে চাই না। আমরা সুন্দর একটি পরিবেশ চাই যেন প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আর্মি যারা থাকবে এবং ডিসিএসপি যারা থাকবে তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। নির্বাচন যারা দিবে ভালোভাবে যাতে দিতে পারে এবং কমিশনারগুলা যাতে সব দল অংশগ্রহণ করতে পারে, ওই রকম আশাবাদী আমরা, যাতে সুন্দরভাবে একটা ভোট দিতে পারি। ভোটারদের অনেকে বলছেন সমান সুযোগ নিশ্চিত হলে নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য। তবে কারো কারো মতে মাঠের বাস্তবতা এখনও প্রশ্নের মুখে। তাই আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। গাজীপুর থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রান্তিক মানুষের ধারণা জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এ নিয়ে এখন আমরা এই ভোটের ট্রেনে রাজনীতিকদের সঙ্গে কথা বলবো। আমরা নীলুফার চৌধুরী মনি আপা আপনার কাছে ছিলাম। মানুষদের আপনার কাছে বিরতিতে যাবার আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, আর এখন তৃণমূলের মতামতও দেখলাম যে লেভেল প্লেয়িং ফিল্ড, মানে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা চাইছে যে এই নির্বাচনটা একটা খুব ভালো নির্বাচন হোক। কেউ কেউ মনে করছে এখনও আছে লেভেল প্লেয়িং ফিল্ড, কিন্তু ডিসিএসপি এই যে নির্বাচনের সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের একটা ভালো ভূমিকা তারা চাইছেন, যাতে তারা আগের মতো দলীয় কাজ না করেন। সব কিছু মিলিয়ে আপা আপনার মতামত, আপনার কাছে কি মনে হয় যে এরা সামনে একটা ভালো ভূমিকা নেবে এই আসছের নির্বাচনে? জি মনে আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 আমরা আচ্ছা, একটু কারিগরি ত্রুটি হয়েছে। আমরা একটু এই একই ইস্যুতে আমরা আমাদের স্টুডিওতে যুক্ত খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনার কাছে যাই। মানে এই যে আপনার আজকে যে দুজন অতিথি এই খেলাফত মজলিসের এবং বিএনপির, তারা দুজনেই বলছে যে
মানে কিছুটা সংকট আছে লেভেল প্লেইং ফিল্ডের। তো এইরকম একটা পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটি কেমন হবে? না, এরকম পরিস্থিতিতে নির্বাচন হলে নিঃসন্দেহে নির্বাচন ভালো হবে না। কিন্তু আমরা যেটা বলছি, নির্বাচন না হওয়া অথবা দীর্ঘদিন এটা অমীমাংসিত থাকা, এটাও কোনো সমাধান না। নির্বাচন তো একটা পর্যায়ে আপনার হওয়াই লাগবে। তো সুতরাং সেদিকে না গিয়ে বরঞ্চ সর্বোচ্চ ইফোর্টটা দিতে হবে কিভাবে লেভেল প্লেইং ফিল্ডটা করা যায়। এই জন্য সরকারের সর্বোচ্চ মহলের আন্তরিকতা যেমন খুবই জরুরি, পাশাপাশি আপনার ফিল্ড লেভেলের যে প্রশাসন আছে সেই প্রশাসনকে সেভাবে কিন্তু সাজাতে হবে। একটা সাধারণভাবে কিছু জিনিস তৈরি হয়, স্থানীয় প্রশাসন যারা থাকে তারা একটা পর্যায়ে সিদ্ধান্ত তারা একরকম বায়াসড হয়ে যায়, যে পরিস্থিতি অথবা কোন দিকে যাচ্ছে, কারা আগামীতে আপনার ক্ষমতায় আসতেছে, এরকম একটা অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে এটা তৈরি হয়। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো সরকারের যদি নিজস্ব কোনো এজেন্ডা থাকে, সে এজেন্ডা তারা ইচ্ছা হোক অনিচ্ছা হোক অনেক সময় সেই এজেন্ডাকেও তারা ক্যারি করতে হয়। মানে এই যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আপনারাই দাবি করছেন, আপনারা দাবি কিংবা অভিযোগ এটাই করছেন, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে, অর্থাৎ এখন থেকে আর খুব বেশি সময় নেই। তাহলে আপনি যে বললেন সরকারের যদি এজেন্ডা থাকে, মনে হয় যে সরকারের কিছু আছে। আমরা এই কথাটা কেন বলছি, কথাটা বলছি যে এখন তো যদি আপনি সত্যিকারই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করেন, তাহলে দৃশ্যমান এমন কিছু তৎপরতা এখনই থাকা দরকার যেটা দেখে জনগণের বিশ্বাস হয় হ্যাঁ নির্বাচন হবে। আপনি এখন ফিল্ডে যাচাই করেন না, 100 জনকে জিজ্ঞেস করেন, এর মধ্যে 50 জন বলবে কি, আরও বেশি জন হতে বলবে নির্বাচন হতেও পারে নাও হতে পারে। মানে কেন এই অবিশ্বাসটা, কেন এই অবিশ্বাসটা কেন তৈরি হয়েছে, এটা তো আপনার এই ফিল্ডে বলছে। এই যে মাঠে যে অবস্থাটা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলার অবস্থা যা তৈরি মানে মাঠের যে পরিবেশ, সেটি নির্বাচনের মতো পরিবেশ না, আপনি এটি বলতে চাইছেন? এটা একটা সরকারের যে অর্গানগুলো আছে, অর্গানগুলো কি আপনি সাইমালটেনিয়াসলি অর্গানগুলো কি ইউনিফর্মলি কাজ করছে বা ইউনিফর্মলি এদের ভূমিকাকে আমরা সেরকম দেখছি না। তো আপনার সরকারের যে অর্গানগুলো আছে, যে অর্গানগুলোর ধরেন নির্বাচন কমিশনের স্টাইলে কথা বলছেন, তারা একটা কি দিয়েছেন, রোডম্যাপ দিয়েছেন, এখন সেটার ফলো আপটা কই? আর স্থানীয় আপনার যে প্রশাসন আছে, সেই প্রশাসনের সেই প্রস্তুতিটা কোথায়? জনগণ তো আশ্বস্ত হতে হবে। এই যে রাজবাড়ির উদাহরণটা দিলেন আমাদের মনিয়াপা, তো রাজবাড়িতে যে ঘটনাটা 10 দিন পরে গিয়ে ঘটলো, তারা তো তার আগে স্মারকলিপি দিয়েছে, প্রশাসনকে জানিয়েছে। এমন তো না যে প্রশাসন জানে না এগুলো, মানে তারা তো খুব সুন্দরভাবে। মানে এই যে প্রশাসনের কাছে মানে একটা বছর এর বেশি হয়ে গেল, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শুরুতে পরিস্থিতি কিছুটা লাজুক হয়েছে, সেটা মেনে নিয়েছে, কিন্তু এখন কেন পারছে না? আমি বলছি যে তাহলে হাইকমান্ড কোথায়? আপনার এখন আমরা বলছি যে যারা লাশ পোড়ালো এদেরকে ধরতে হবে, এটা ঠিকই আছে, তারা এটা বড় অপরাধ করছে, কিন্তু যেই প্রশাসন নির্বিকার ছিল, এই প্রশাসনকে এখন এই দায়বদ্ধতার জায়গা কে আনবে? তাদের সরকারের হাইকমান্ড কি করছে এখানে? মানে নির্বিকার কেন থাকছে? হ্যাঁ, আমরা তো সেটাই বলছি, নির্বিকার কেন থাকছে। সন্দেহ তো জনগণের এই জায়গায় হয় যে এইভাবে পরিবেশ পরিস্থিতি এরকম রাজবাড়ির ঘটনায় একরকম, আরও এরকম 10 রকম ঘটনা সারা দেশে 10 জায়গায় ঘটলো, তো ঘটলে আপনি পরের দিন তো বলবেন যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনে হবে না, তখন আপনি কি করবেন? আমরা তো এই কারণে সন্দেহ করছি যে পরিস্থিতিগুলো কেন সরকার বলবে যে এরকম পরিস্থিতি, যে কেউ বলতে পারে। এখন আপনার সরকার বলা যেমন সহজ হবে, অন্য যে কোনো প্রতিষ্ঠান তারা বলছে যে হ্যাঁ এই পরিস্থিতিতে নির্বাচনটা আসলে হওয়ার মতো পরিবেশ এখন নাই, এটাকে উপযুক্ত করতে হবে, তখন তো বলার মতো পরিবেশ আপনি তৈরি করে দিচ্ছেন। তাহলে জি মোস্তাফিজ ভাই, স্পষ্ট আপনার কথা। আমরা একটু মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আমরা আপনার কাছে একটা প্রশ্ন বিরতির আগে রেখেছিলাম, আর এই পর্যায়ে যেটি রাখতে চাই যে এই যে আমরা তৃণমূল মানুষের মতামত, আমাদের স্টুডিওতে যিনি খেলাফত মজলিসের নেতা আছেন উনিও বলছেন যে পরিস্থিতিটা এমন, হয়তো একটা পর্যায়ে গিয়ে কেউ বলবে যে এই পরিস্থিতিতে ইলেকশন কীভাবে হয়, মানে সব মিলে যদি আপনি আপনার উত্তরটা দেন। দেখেন, একটা কথা বলি, এই 1 বছরের যদি হিসাব বলেন, 1 বছর কেন 5 বছর একটা সরকার থাকলে যে কোনো ঘটনা ঘটলে, দুর্ঘটনা ঘটলে সরকার তার দায় এড়াতে পারে না। তো এই যে ঘটনাগুলো, এই যেটা রাজবাড়িতে হলো, এটা তো আসলে এত জঘন্য, এত অরুচিকর, এত কুরুচিপূর্ণ কাজ, যেটা প্রস্তর যুগে হতো কিনা আমি জানি না, যে একটা লাশকে 10 দিন পরে তুলে তাকে মাথায় পিটালো,
সমস্ত শরীরে পিটালো, তারপরে তাকে জ্বালিয়ে দিল। তো ডিসি এসপি সবাই জানে, সেইখানে ইওনো সবাই জানে, তারা এখন পর্যন্ত তাদের চাকরিতে বহাল আছে কিভাবে? তাদের কেন ক্লোজ করা হয় নাই? তারা কেন দুই গ্রুপ নিয়ে বসলেন না? এই জিনিসগুলো তারা কেন করলেন? তাহলে সরকারের একটা সুপরিকল্পনা আছে নির্বাচন যাতে লেভেল প্লেইং ফিল্ডে না হয়, নির্বাচন যাতে না হয়। সরকার বলেছে ঐতিহাসিক নির্বাচন করবে, ঐতিহাসিক তো মাইনাস ঐতিহাসিকও হতে পারে। সরকার তো বলে নাই যে আমি একদম সুন্দর ঐতিহাসিকভাবে সুন্দর সবচেয়ে সুন্দর নির্বাচন করব, তা বলে নাই, বলছে ঐতিহাসিক নির্বাচন করবে। এখানে আমি দুইটাই ধরতে পারি, মাইনাসও প্লাসও ধরতে পারি, মাইনাসও ধরতে পারি। আজকে আপনি দেখেন পুলিশের নথি থেকে পাওয়া পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আমি আজকে রিপোর্টটা বলি, জানুয়ারি 25 থেকে জুলাই 25 পর্যন্ত 7 মাসে হত্যাকাণ্ডের ঘটনায় 2216টি মামলা হয়েছে। এছাড়া 426টি ডাকাতি, 625টি অপহরণ, 5387টি চুরি, 10,109টি চোরাচালান মামলা হয়েছে। কারাগারে মৃত্যু হয়েছে 61 জনের, এটা কিন্তু চারটিখানি কথা না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 29টি। সাংবাদিক মবের শিকার হয়েছে 165 জন, ধর্ষণের শিকার হয়েছে 488 জন, গণসহিংসতার ঘটনা হয়েছে 334টি, 219টির ভিকটিম পুলিশ সদস্যরা। সর্বশেষ 22 ও 23 আগস্ট 4টি চাঞ্চল্যকর গণসংহতির ঘটনা ঘটেছে। ময়মনসিংহের কৃষ্ণপুরে মব দমন করতে গিয়ে 4 পুলিশ সদস্য আহত হয়েছে। ফটিকছড়িতে চুর সন্দেহে 3 কিশোরকে পিটিয়ে আহত করা এবং 1 জনকে নিহত করা হয়েছে। রাজশাহীর বোয়ালমারীতে মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই যে রিপোর্টগুলা, এই রিপোর্ট আপনার কি বলে? এই রিপোর্ট আগের চেয়ে এবং ভবিষ্যতে এমন হবে কিনা আমি জানি না। এই সরকারের আমলে যে এত সহিংসতা ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে, সেইখানে নির্বাচনটাকে আমি কিভাবে ধরবো যে লেভেল প্লেইং ফিল্ডে আমি নির্বাচন করতে পারবো? মনিয়াপা, কিন্তু আপনি যে বললেন যে সরকারের ওই যে একটা মাইনাস, মানে ঐতিহাসিক মাইনাস করারও একটা চিন্তা থাকতে পারে, দুরভিসন্ধি থাকতে পারে, কিন্তু সরকারের সেই দুরভিসন্ধি কেন থাকবে? শোনেন, সরকারের দুরভিসন্ধি, সরকার তো এটা এনজিও সরকার। এই সরকার তো নিজস্ব আত্মীয় স্বজন এবং বয়স্ক লোক কিংবা অতি কম বয়স্ক লোক দিয়ে এই সরকার গঠিত। এই সরকারের না আছে অভিজ্ঞতা, না আছে কর্মস্পৃহা। তো যাদের কর্মস্পৃহা আছে তাদের মিনিমাম কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই। যাদের কর্মস্পৃহা নাই তাদের এনজিও বিষয়ক অভিজ্ঞতা আছে, সরকারি বিষয়ক অভিজ্ঞতা নাই। এইভাবে একটা সরকার চলতে পারে না। সে 1 বছরের সমস্ত ব্যর্থতার দায় তার, এবং নির্বাচনের এই যে সিমটমগুলো, নির্বাচন পূর্ব সিমটমগুলো অত্যন্ত জঘন্যতর। এইখান থেকে সরকারকে যে কোনো পন্থায় সরে আসতে হবে। জি মনিয়াপা, এই সরকারটি যখন যাত্রা শুরু করেছে তখন তো আপনারাও সমর্থন দিয়েছেন, সবগুলো দলের সমর্থন সেখানে আছে, কিন্তু আপা এখানে যে প্রশ্নটা আসছে যে যখন এই ধরনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও জড়িয়ে যাচ্ছে, সেখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য? আচ্ছা, আমি আপনাকে বলি, রাজনৈতিক দলের যদি দায় থেকেও থাকে, রাজনৈতিক দল সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। রাজনৈতিক দল তো অ্যারেস্ট করতে পারে না, রাজনৈতিক দল তো হাতের বদল হাত নিতে পারে না, পায়ের বদল পা নিতে পারে না, চোখের বদল চোখ নিতে পারে না। রাজনৈতিক দল তো অন্য শাস্তির মুখোমুখি করতে পারে না, যেটা করতে পারে একমাত্র সরকার। তাহলে সরকারের কাছে রাজনৈতিক দল, আমি যদি বিএনপির কথাই বলি, বিএনপি বারবার করে স্বনির্বন্ধ অনুরোধ করে জানিয়েছে যে আপনারা শাস্তির আওতায় আনেন, আমরা কিচ্ছু বলবো না। তো সরকার কি করেছে? করে নাই। তাহলে সরকার কি চায় এটাই তো জনগণ বুঝে না। আর আপনি যে কথা বললেন সব দল সরকারকে বসিয়েছে, অবশ্যই সরকার বসেছে, সরকার রাজি হয়েছে, সব দল বসিয়েছে। সব দল বসানোর পরে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক। তারপরে থেমে উনি বলেছিলেন তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে এটার দায় তাদের। এইটা কেন বলেছিলেন? কারণ সরকার আমাদেরকে ডাকে না, রাজনৈতিক দলদেরকে ডাকে না। যখন চরম সমস্যায় পড়ে সরকার চরমভাবে
তখন সরকার একটা আইওয়াস ডাকা ডাকে। জি মনিয়াপা, আমরা আরো কথা বলবো, আপনি সঙ্গে থাকুন। আরেকটি বিরতির সময় এসে গেছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছি আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই অংশে চলুন জেনে নেই রাজনীতির মাঠে ভোট নিয়ে কি আলোচনা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে আজ নির্বাচন নিয়ে কথা বলেছেন অনেকেই। কথা বলেছেন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিএনপির এবং বিএনপির পক্ষ থেকে প্রায় 3 জনের আমরা নির্বাচন সম্পর্কিত কথা পেয়েছি। আমরা দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক অনুষ্ঠানে বলেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, এখন পেছানোর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যারা পিআর ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলেন তারা শেখ হাসিনার মতো মন মানসিকতা ধারণ করেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিবৃতি আছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বিগ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি এক বক্তৃতায় বলেছেন যে মানসিক সংস্কার ছাড়া বাহ্যিক আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে প্রকৃত সংস্কার সম্ভব নয়। আলোচনার জন্য এখন আমরা এসব বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে যুক্ত এবং সরাসরি যুক্ত অতিথির সঙ্গে আমরা মতামত নেব। আমরা একটু আপনার কাছে যাই। এই যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজ ভাই, যে সালাউদ্দিন আহমেদ বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন যে মানসিক সংস্কার ছাড়া বাহ্যিক আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে প্রকৃত সংস্কার সম্ভব নয়। এই যে তার যে মন্তব্য, বিষয় হচ্ছে যে এটা একটা হাইপোথেটিক্যাল কথা হতে পারে যে মানসিক সংস্কার আমাদের দরকার, এটা ভালো কথা, কিন্তু আমার বাহ্যিক সংশোধন ছাড়া, বাহ্যিক আইন কানুন ছাড়া আপনি কিভাবে সংস্কার করবেন? ওটা তো অবশ্যই লাগবে। একটা হলো যে হ্যাঁ আমি বলছি যে আমার মনটা আমি ঠিক করতে চাই। আপনার মন ঠিক আছে কি নাই এটা একান্ত সিদ্ধান্তটা আপনার নিজের, এবং সেটা আপনি নিজেই বলতে পারবেন। আর সেটা তখনই প্রকাশ পাবে যখনই আপনি কাজকর্মটা কাজ করবেন, তখনই প্রকাশ পাবে আপনার ভিতরটা ঠিক আছে কিনা। আর আপনি ভিতরে ঠিক কি বাইরে ঠিক, এই জাজমেন্টের দায়িত্ব তো আমার না। আমার দেখার বিষয় হলো বাহ্যিকভাবে আমার অবকাঠামো ঠিক আছে কিনা, যে ট্র্যাকে আমি চলবো সেই ট্র্যাকটা ঠিক রেডি করা আছে কিনা, সেই ট্র্যাকে কি আমাকে ডানে চলতে হবে না বামে চলতে হবে সেটা সুনির্দিষ্টভাবে ডিফাইন করা আছে কিনা, এগুলো তো অবশ্যই লাগবে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো, আপনারা তো ঐকমত্য কমিশনে ছিলাম, সঠিক ট্র্যাকে আছে বলে আপনার মনে হয়? কোনটা সংস্কার ইস্যুতে? না, ওটা তো যেহেতু অনেক বড় ক্যানভাসে অনেকগুলো আলোচনা ছিল, সে আলোচনা দীর্ঘ লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়ে একটা সামারি কিন্তু টানা হয়েছে। এবং সেই সামারির প্রেক্ষিতে যেটা আসছে সেটা হলো কিছু কিছু বিষয়ে কিছু কিছু দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপত্তির জায়গাগুলোতে তারা সেটা সুনির্দিষ্টভাবে জানিয়েছেন। বাকি যে জায়গাগুলোতে সবাই একমত সেগুলো কিন্তু একেবারে ডিফাইন করা হয়ে গেছে। এখন বিষয় হ্যাঁ এই প্রসঙ্গে কথা আসছে জুলাই সনদের ব্যাপারে তো আমি কারো আপত্তি দেখি না। তো সুতরাং জুলাই সনদের বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট সহ যা আছে সবগুলো বিষয় নিয়ে আমরা বলেছি যে এটার একটা আইনি ভিত্তি দেওয়া দরকার। সে আইনি ভিত্তিতে আপত্তি আছে না, আইনি ভিত্তিতে আপত্তি আসলে থাকার তো কথা না। হ্যাঁ, কেউ বলছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, এখন ঘোষণা হয়ে যাক, ঘোষণা হয়ে যাওয়ার পর এটা কার্যকর করা। এখন তো জুলাই সনদ মানে সরকারের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অনেক তারিখ ঘোষণা করা হচ্ছে না তো? ওটা যে সংস্কারগুলো, যে বিষয়গুলো সুনির্দিষ্ট করা দরকার সেগুলো তো সুনির্দিষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এর মধ্যে কিছু বিষয় আছে আসলে সংবিধানের সাথে সম্পর্কই নেই, চাইলে এখনই এটা এক্সিকিউট করা যায়। আর কিছু বিষয় আছে সংবিধানের সাথে সংশ্লিষ্ট, যেগুলো আসলে সুনির্দিষ্ট আইন দ্বারা এটা পরিবর্তন করতে হবে। এখন হ্যাঁ, প্রস্তাব আসছে হয়তো আপনার প্রেসিডেন্টের প্রোক্লেমেশনের মাধ্যমে যদি এটা এখন বাস্তবায়ন করা হয়, ঘোষণা করা হয়, পরবর্তী সংসদ যদি এটা রেটিফাই করে, এটা আইন দ্বারা এটা স্থায়ী রূপ লাভ করবে। কিন্তু সংবিধানের সাথে সংশ্লিষ্ট না যে পার্টগুলো, সেগুলো চাইলে এখনই ঘোষণা করে দিয়ে দেওয়া যায়। আর এই ক্ষেত্রে
আমরা ব্যক্তিগতভাবে আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি সামগ্রিক বিষয়গুলো প্রোক্লেমেশনের মাধ্যমে এটা ঘোষণা করে দেওয়া হোক, পরবর্তী সংসদ এটা রেটিফাই করবে। আর যোগাযোগ করেছেন যে কেন এই দেরিটা হচ্ছে? না, এটা নিয়ে তো সরকারের যে আমাদের যে ঐক্যমত কমিশন, ওনারা একাধিক এক্সপার্টের সাথে এটা দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা চলছে, অনেকগুলো এক্সপার্ট মতামতও নিয়েছেন। সেখানে কিছু সামারি আসছে, যেমন প্রোক্লেমেশন দিয়ে যেমন করা যায়, গণভোট দিয়ে করা যায়। না, এই আলোচনাগুলো আমরা আগেও শুনেছি, কিন্তু আমরা দেখছি যে এই সনদটা এখনো স্বাক্ষরের জন্য কোনো দিন তারিখ নির্ধারণ হয়নি, অগ্রগতির ক্ষেত্রে এখনো জটিলতা আছে, এই ধরনের ব্যাপারগুলো আমরা শুনছি। আবার আপনার কাছ থেকে আসবো মনি আপা, আমরা একদম শেষ প্রান্তে আছি। আমরা যেটি বললাম ভোট নিয়ে আলাপ আলোচনায়, সেখানে একজন উপদেষ্টা বললেন, আপনিও সরকারের বেশ সমালোচনা করলেন, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাটা এরকম, মানে কোনো দল নাম এগুলো উল্লেখ করে নাই, কিন্তু তারা বলছে যে উনি বলছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, এখন পেছানোর ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন নয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মানে বলতে পারেন যে এটা আসলে মানে এই মন্তব্য, এই তারা কারা? তারা আমি সজীব ভুঁইয়া যার কথাই বলে থাকুক না কেন, এর মধ্যে বিএনপি পড়ে না, এটা আমি ভালোভাবে বলতে পারি। বিএনপি আপনার সঠিক টাইমে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, এবং তারা যখন রিকোয়েস্ট করে বারবার করে বিভিন্নভাবে এপ্রিল বলেছিল, তারপরে এপ্রিল এবং ডিসেম্বরের মাঝামাঝি দুই পক্ষই মেনে নিয়েছিল ফেব্রুয়ারিতে। তো সেই পর্যন্তই আছে, এবং বিএনপি সর্বোত্তকরণে চায় একটা ভালো নির্বাচন হোক, এই কারণে যে নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ টিকতে পারে না, একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না। সেই জন্য বিএনপি যে কোনো কারণে নির্বাচনটাকে সামনে রেখে কাজ করতে চায় বলেই অনেক অরাজকতা, অনেক কিছু দেখার পরেও বিএনপি কিন্তু চুপ করে আছে, যে বিএনপি কিছু বললে আরও অরাজকতার দিকে চলে যেতে পারে, তাতে নির্বাচনে বিঘ্নিত হতে পারে। এই কারণে বিএনপি কোনো কিছু বলছে না, বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থগুলোকে বিএনপি কুরবানি করে দিচ্ছে। সেই কুরবানি করার পরেও যদি নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এবং যারা বলছে এই কথাগুলো তারাই যে ষড়যন্ত্র করছে না এটা কে বলবে? কারণ তাদের যে দূষর, তাদের যে বন্ধুবান্ধব, তাদের যে সহকর্মী, তারা স্পষ্ট ভাষায় বলেছে আমরা এই সময় নির্বাচন চাই না, নির্বাচন হতে পারে না, এইসবও বলে নেই, একদম দাড়ি দিয়ে বলেছে আমরা নির্বাচন চাই না। তো তাইলে তারা কি বলছে? উপদেষ্টা যিনি আছেন এখন, উনি বলছেন চুরকে চুরি করো, সাধুকে জেগে থাকো। আর গত উপদেষ্টা যিনি ছিলেন উনি বলছেন আমি নির্বাচন চাই না। এখান থেকে বোঝাই যায় যে কিভাবে আরেক তাদের দূষররা আবার এটাও বলছে যে যেটা সংস্কারের মধ্যে একদমই ছিল না, সেটা এখন পিয়ার পদ্ধতি এসে একদম মুখ্য হয়ে দাঁড়িয়েছে, এবং পিয়ার পদ্ধতির সাথে সাথে গণভোট মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এইসব মেনে তো নির্বাচন হওয়ার কথা ছিল না। সংস্কারের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন বা এই জাতীয় পার্টি নিয়েও একটা কথা আসছে, জাতীয় পার্টির ব্যাপারে অন্যান্য অনেকের যে একটা অবস্থান, সেখানে বিএনপির অবস্থানটা একটু ভিন্ন দেখা যাচ্ছে। সেখানে আমরা দেখলাম যে একটা বিবৃতিও পাঠানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, মানে এটা এখানে। জি বলুন। একটু বলছি, আমাকে একটু সুযোগ দেন বলার। জি, জাতীয় পার্টির শাস্তি হতে পারে, জাতীয় পার্টিকে অ্যারেস্ট করা যেতে পারে, জাতীয় পার্টির অফিসে সরকার তালা লাগাতে পারে, কিন্তু মব তো হাতে তুলে নেওয়া যাবে না, অন্য কেউ তো এটা দখল করতে পারে না, আগুন দিতে পারে না। এটা যদি প্রথম 3 দিন হতো তাহলে ঠিক ছিল। এখন 1 বছর চলে যাওয়ার পরে কেন আবার আগুনের খেলা হবে, আবার মবের রাজত্ব হবে? এইসব তো চলতে পারে না। সরকার নিজে থাকতে, তার মানে কি সরকার চরমভাবে ব্যর্থ, এটা স্বীকার করছে। সরকার আমাদের মতো, আমরা জনগণের মতো সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে। সরকার তো ক্ষোভ প্রকাশ করবে না, বিবৃতি দিবে না, সরকার অ্যারেস্ট করবে, সরকার আইনের আওতায় নিয়ে যাবে, সরকার শাস্তির মুখোমুখি করবে। এটা হচ্ছে সরকারের কাজ। তাহলে আপনার বলেন যে সরকার মব সৃষ্টি করতে সুযোগ কেন দিচ্ছে? তার মানে ওই লোকদেরকে সরকার আশকারা দিচ্ছে যাতে নির্বাচন। আপা, এই যে জাতীয় পার্টির শাস্তি হোক, এটা তো আপনি বলছেন, বিএনপি বলছে এটা স্পষ্ট, কিন্তু অন্যান্য অনেকেই জাতীয় পার্টি নিষিদ্ধ চাইছে, বিএনপি কে এটি চায়? বিএনপি নিষিদ্ধ, এটা সরকার আইনত যা করবে। আপনি দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে স্থগিত করেছে, করার আগে এই সরকার প্রধানই বলেছিল
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো উপায় নাই, হতে পারে না। তারপরে কি হলো, মব তৈরি হলো, মবের পরে সরকার নিষিদ্ধ করলো, স্থগিত করলো। ঠিক একই উপায়ে সেই দিন কেন সরকার জাতীয় পার্টিকে একই কারণ দোষিয়ে একই কারণে করলো না? এখনো যদি সরকার করে, তাহলে বিএনপি কি করেছে? স্থগিত করার পরে বিএনপি বলেছে এটা আমাদেরও কথা ছিল, আমরা প্রথমেই এটা বলেছিলাম, তখন সরকার করে নাই। আপনি বুঝতে পেরেছেন? ঠিক একই অবস্থা, জাতীয় পার্টি যদি সেম ক্যাটাগরিতে পড়ে, সূত্রের মধ্যে পড়ে, তাহলে জাতীয় পার্টির জন্য একই ব্যবস্থা হবে। জি, অনেক স্পষ্ট। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি আপা আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ একই সঙ্গে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোসাফিজুর রহমান ফয়সাল আপনাকে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।